আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ। যারা দীর্ঘদিন ধরে এই পদের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি দারুণ খবর। কিন্তু অনেকেই হয়তো জানেন না কিভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন করবেন, কোথায় কোন তথ্য দিতে হবে, ছবি এবং স্বাক্ষর কিভাবে আপলোড করতে হবে, এসব নিয়ে অনেকের প্রশ্ন থাকে। ভুলভাবে আবেদন করলে কিন্তু আপনার সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে এবং নির্ভুলভাবে এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হয়। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমেই আপনি আপনার কম্পিউটারের একটি ওয়েব ব্রাউজার, সেটি মাইক্রোসফট এজ, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি হতে পারে। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি। গুগল ক্রোম ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখতে পারেন ppsc.teletalk.com.pd, সার্চ দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে একটু নিচে নামলে নন ক্যাডার, যেহেতু প্রাইমারি সহ প্রধান শিক্ষক পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা পাবলিক সার্ভিস কমিশন থেকেই প্রকাশ করা হয়েছে এবং তার বিপিএসসির মাধ্যম দিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হবে এবং আবেদন করতে হবে। তো এখানে নন ক্যাডার যে সেকশনটা আছে, নন ক্যাডার সেকশনে এসে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনি যদি চান সার্কুলারটা দেখতে, সেক্ষেত্রে সার্কুলারে জাস্ট ক্লিক করবেন। সার্কুলার ক্লিক করে এখানে এই যে সার্কুলার নাম্বার 99-130/2025 31 আগস্ট 2025 তারিখে প্রকাশিত সার্কুলারটি, এখানে চাইলে সার্কুলারটি দেখতে পাবেন। জাস্ট সার্কুলারে একটা ক্লিক করলে এখানে আপনাকে একটা নতুন পেজে সার্কুলারটা ওপেন করে দেখাবে। এই সার্কুলারটাতে কিন্তু শুধুমাত্র প্রাইমারি প্রধান শিক্ষক পদের জন্যই যে সার্কুলার দেওয়া হয়েছে তা কিন্তু না, সাথে আরো অনেকগুলো পজিশনে এখানে ছাড়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এখানে দেখেন ক্রমিক নাম্বার দেওয়া আছে 99, 100, 101 ভাবে অনেকগুলো সার্কুলার ক্রমিক নাম্বার, এখানে বিভিন্ন ধরনের সার্কুলার দেওয়া হয়েছে। আপনাদের যদি অন্য কোনো পজিশনে আবেদন করার মতো ইচ্ছা থাকে এবং সাথে সাথে আপনার কোয়ালিফিকেশন ম্যাচ করে, সেক্ষেত্রে আপনার সেটা করতে পারেন। তো এখানে আমরা দেখি কত নাম্বার পজিশনে আমাদের আঙ্কিত প্রধান শিক্ষক পজিশনটি। একটু নিচে যাই, আরো একটু নিচে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার 129 ইউনিট 11, এটা হচ্ছে প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেড, 1122টি স্থায়ী পদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন এই পোস্টে আমরা আবেদন করব। তো আমরা আবার আগের যে ট্যাবটা ছিল সেখানে ফিরে যাই, যে এখানে জাস্ট অ্যাপ্লাই করার জন্য এই বাবলটাতে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই নাও আসার পরে দেখেন ওই যে এখানে যে পজিশনগুলো ছিল মোটামুটি সবগুলো পজিশনে কিন্তু এখানে চলে আসছে এবং এখানে সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার দেওয়া আছে। তো আমরা যেটা আবেদন করতে চাচ্ছি সেটার ক্রমিক নাম্বার হচ্ছে 129। আমরা এখান থেকে 129 নাম্বারে গেলে দেখেন 129 নাম্বার হচ্ছে হেডমাস্টার। এখানে ক্লিক করলাম, ক্লিক করে নেক্সটে যাওয়ার পরে কাঙ্ক্ষিত ফর্মটি ওপেন হবে। এই যে হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ফর্মটি ওপেন হলে এখানে নাম, ঠিকানা, ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি কারো ইনফরমেশন ব্যবহার করব না, ডেমো ফর্ম সাবমিট করব। চলুন, এখানে প্রথমে আপনার নাম সবগুলো ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো। ইউর নেম, এটা আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন অবশ্যই। দেন হচ্ছে ফাদার নেম, মাদার নেম, জন্ম তারিখ,
আপনার জেন্ডার, যেটা মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা আছে আপনি সেটা দিবেন। এখানে একটা র্যান্ডমলি দিচ্ছি। দেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, কোটা আছে কিনা, ফ্রিডম ফাইটার কোটা যেটা ছিল মুক্তিযোদ্ধা কোটা সেটা যদি থাকে বা সেই যেটা আপনার সাথে ম্যাচ করে এখানে সেটা দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই নন ফ্রিডম ফাইটার। অবশ্যই প্রত্যেকটা অপশন কিন্তু যেহেতু রেড স্টার দেওয়া আছে, রেড স্টার দেওয়া প্রতিটি অপশন কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে যদি আপনার কোটা থাকে দিবেন, না থাকলে নন ফ্রিডম ফাইটার। দেন ইথনিক মাইনরিটি মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে কোটা থাকবে সেটা আপনার আছে কিনা, আপনার যদি থাকে ইয়েস দেবেন, না থাকলে নো। দেন হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যে শারীরিক প্রতিবন্ধী যে কোটা সেটা, এটা যদি থাকে আপনি থাকলে ইয়েস, না থাকলে নো। দেন ন্যাশনালিটি অবশ্যই আমরা আশা করছি সবাই বাংলাদেশি এবং বাংলাদেশেই থাকবে। ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই এখানে আপনাকে নো দেওয়া, যদি না থাকে সেক্ষেত্রে নো দেবেন, যদি থাকে তখন এখানে একটি ন্যাশনাল আইডি নাম্বারটি বসাইতে হবে। ন্যাশনাল আইডি নাম্বার বসানোর ক্ষেত্রে আমি এখানে একটা র্যান্ডমলি বসাচ্ছি। সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ড হইলে 10 ডিজিট, আর স্মার্ট কার্ড না হলে যদি আগের পুরানো কার্ড থাকে সেক্ষেত্রে দেখবেন সেখানে যদি 17 ডিজিটের লেখা না থাকে তাহলে 13 ডিজিটের লেখা থাকতে পারে। যদি 13 ডিজিট থাকে তো অবশ্যই শুরুতে আপনার জন্মসালটা দিয়ে নিতে পারেন, তাহলে 17 ডিজিট হয়ে যাবে। দেন এখানে হচ্ছে একটি ন্যাশনাল আইডি নাম্বার বসাইতে হবে 10 ডিজিটের। আমি এখানে 10 ডিজিটের ন্যাশনাল আইডি নাম্বার বসানোর চেষ্টা করছি, 10 ডিজিট করে দিলাম। দেন হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত। বিবাহিত হলে ম্যারিড দিয়ে আপনার স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, আদারওয়াইজ সিঙ্গেল যদি হয় সেক্ষেত্রে তার কিছু দেওয়া লাগলো না। দেন কেয়ার অফ, আপনি আসলে আপনার যে ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা সেখানে কেয়ার অফটা দিতে পারেন যে আপনি ওইখানটাতে আপনার আসলে আপনি কার তত্ত্বাবধানে আছেন সেটা দিবেন। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রেই ফাদার্স নেম, অনেকেই বাবার তত্ত্বাবধানে থাকে, সেক্ষেত্রে ফাদার্স নেমটা দিতে পারেন কেয়ার অফে। দেন এখানে হচ্ছে অ্যাড্রেস, তার অ্যাড্রেস যেভাবে আছে সেটা, বাসা নাম্বার যদি থাকে, হাউস নং দিবেন। দেন হচ্ছে রোড নং, এরিয়া। যদি এগুলো না থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার যদি গ্রাম হয় সেক্ষেত্রে জাস্ট ভিলেজ নেমটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট দিবেন। এখানে র্যান্ডমলি সিলেক্ট করতেছি, খুলনার ভিতরে একটা ডিস্ট্রিক্ট খুলনা সদর। পোস্ট অফিসও আপনার যে পোস্ট অফিস সেটা দিবেন অবশ্যই, পোস্ট অফিস এন্ড পোস্ট অফিসের কোড নাম্বার, যেটা পোস্ট অফিস কোড নাম্বার সেটা আপনারা এখানে ব্যবহার করবেন। দেন আসেন পার্মানেন্ট অ্যাড্রেস, পরবর্তী অপশন। পার্মানেন্ট অ্যাড্রেসেও সেম ভাবে আপনাকে ফিল আপ করতে হবে। যদি বর্তমান যে ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই না হয় সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটা আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। আর যদি এখানে একটা অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা আর পার্মানেন্ট অ্যাড্রেসটা একই হয় জাস্ট এখানে একটা টিক দিয়ে দিবেন, এখানে আপনার ফিল আপ করার প্রয়োজন নেই। দেন এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার বসাতে হবে, মোবাইল নাম্বারটাও আমি এটা র্যান্ডমলি বসানোর চেষ্টা করছি। 11 ডিজিট কি হয়েছে, অবশ্যই কনফার্ম মোবাইল নাম্বারটাও সেম হবে। এরপরে দিতে হবে আপনার এসএসসির ইনফরমেশন, এখানে একাডেমিক ইনফরমেশন আপনি ফিল আপ করবেন। আপনার এক্সাম নেম অনেকের দাখিল হইতে পারে, কেউ ভোকেশনাল এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সেটা দিবেন। বা ও লেভেল যদি হয় সেক্ষেত্রে ও লেভেল দিবেন। তো আপনার যেটা আপনার সাথে ম্যাচ করে এক্স্যাক্টলি সেটা আপনি দিবেন। যদি এসএসসি অথবা দাখিল অথবা এসএসসি দাখিলের ভোকেশনাল অথবা ও লেভেল যেটা আছে এর ভিতরে কোনোটাই আপনাকে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি ইকুইভ্যালেন্ট দিতে পারেন। আমি এখানে জাস্ট এসএসসি ইনফরমেশন দিচ্ছি, এসএসসি বোর্ড যেটা আছে সেটা দিবেন। এখানে দেখেন ঢাকা, কুমিল্লা, যশোর এগুলো। তবে এখানে একটা জিনিস অনেকেই একটু মিস্টেক করে, যেটা ঢাকা বোর্ড দেখেন আছে জেনারেল, এটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল বোর্ড ঢাকা, ঠিক আছে। যেমন যশোর বোর্ড,
কুমিল্লা বোর্ড এরকম। এখানে এটা হচ্ছে জেনারেল বোর্ড, যেটা জেনারেল এডুকেশনের বোর্ড ঢাকা, অর্থাৎ এসএসসি হইলে আপনার এখানে বোর্ড ঢাকা, কুমিল্লা, রাজশাহী এগুলোর ভিতরে থেকে কোনো একটা হবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড। আরেকটা অনেকেই যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করছে তারা এখানটাতে অনেক সময় ঢাকা বোর্ড ব্যবহার করে, কারণ ঢাকা বোর্ড তো আসলে ওটা তো কারিগরি যে শিক্ষাটা ভোকেশনাল, এটা কিন্তু আসলে ঢাকা বোর্ড না, এটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা টেকনিক্যাল বোর্ড, তাই না? তো এইটার আসলে লোকেশনটা কোথায়? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। দেখেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত, তাই না? এই যে বোর্ড অফ এডুকেশন ইন ঢাকা, তো এইটা যেহেতু ঢাকায় অবস্থিত সেহেতু এই সার্টিফিকেট বা মার্কশিট দেখলে অনেকে ওইখানে দেখে যে সার্টিফিকেট বা মার্কশিটে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা লেখা, তো সেক্ষেত্রে এখানে অনেকেই ঢাকা ব্যবহার করে, কিন্তু এটা আসলে ঢাকা হবে না, এটা অবশ্যই হবে টেকনিক্যাল বোর্ড। অনেক জায়গায় বিটিইবি লেখা থাকতে পারে বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখা থাকতে পারে বা টেকনিক্যাল বোর্ডও লেখা থাকতে পারে, এটা হচ্ছে টেকনিক্যাল বোর্ড হবে, এটা দিকে খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও মাদ্রাসা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা যেহেতু থাকে, তো সেক্ষেত্রে অনেকে এখানটাতে টেকনিক্যাল বোর্ড এখানে এসে ঢাকা বোর্ড দিয়ে দেয়। তো অবশ্যই এখানটাতেও আপনারা মাদ্রাসা বোর্ড, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন অর্থাৎ দাখিল পড়াশোনা করছেন, দাখিল আলিম, তো তারা হচ্ছে বোর্ডটা দিবেন মাদ্রাসা বোর্ড, এটা একটু খেয়াল রাখবেন, কারণ অনেকে এই মিস্টেকটা করে আমি দেখছি। এসএসসি ঢাকা বোর্ড আমি এখানে র্যান্ডমলি দিচ্ছি, দেন এখানে হচ্ছে রোল নাম্বার র্যান্ডমলি বসাইলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, যেহেতু এগুলো না দিলে কাজ হবে না, পরবর্তীতে যাইতে পারবো না। এবার আসেন হচ্ছে রেজাল্ট টাইপ। তো আমার মনে হয় এখন আর এই মুহূর্তে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট এই ধরনের রেজাল্ট দেওয়ার প্রয়োজন হবে। এখানে অবশ্যই জিপিএ আউট অফ 5 এর ভিতরে হওয়ার কথা, জিপিএ আউট অফ 5 এর ভিতরে 5.0, দেন সে গ্রুপ, আপনার যে গ্রুপ সেটা সায়েন্স, আর্টস অথবা বিজনেস, অথবা যদি এর ভিতরে ইনক্লুডেড না থাকে সেক্ষেত্রে আদার্স মেনশন করতে পারেন। আর একটা বিষয়, দাখিল যারা পড়াশোনা করছে দাখিলের থেকে যদি দাখিলের সায়েন্স হয় দেন সাইন দিবেন, এখানে দাখিল এবং এখানে সায়েন্স। যদি সায়েন্স যারা জেনারেল আছেন তারা হিউম্যানিটিস দিতে পারেন। এখন দেন পাসিং ইয়ারটা আপনার যে পাসিং ইয়ার, আপনি সেই পাসিং ইয়ারটা দিবেন। আমি এখানে একটা র্যান্ডমলি দিলাম, র্যান্ডমলি এটা দিলে হতে পারে। এইচএসসি এর ক্ষেত্রে সেম ভাবে যারা এইচএসসি করছেন এইচএসসি, যারা আলিম করছেন তারা আলিম দিবেন, যারা বিএম থেকে করছেন তারা বিএম, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ লেভেল। আপনার যে কোয়ালিফিকেশনটা অ্যাকচুয়ালি যে টাইটেলটা হওয়ার কথা ছিল সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। এবং এখানেও সেম বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার বোর্ডটা সুন্দরলি খুব কেয়ারফুলি মেনশন করে দেবেন, যে যেমন আগে বলছি বিএম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারপর এইচএসসি ভোকেশনাল, আলিম, এগুলোর ক্ষেত্রে ঢাকা না দিয়ে অবশ্যই এখানটাতে আলিম হলে মাদ্রাসা বা বিএম, ডিপ্লোমা, ভোকেশনাল এগুলোর ক্ষেত্রে ঢাকা বোর্ড না দিয়ে এখানে টেকনিক্যাল বোর্ডটা দিবেন, টেকনিক্যাল বোর্ড। এখানেও একটা রোল নাম্বার বসাই দিই। রেজাল্ট পাবে জিপিএ আউট অফ 5, এখানে হচ্ছে গ্রুপ দিবেন, এখানে পাসিং ইয়ার 18 হওয়ার কথা। এরপরে এখন দিতে হবে গ্রাজুয়েশন লেভেল, এখানটাতে দেখেন রেড মার্ক করা আছে, তো অবশ্যই এটাও দিতে হবে, কারণ আমরা যদি সার্কুলার দেখি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তো যেহেতু এটা হচ্ছে স্নাতক পাশের, তো সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন বা স্নাতক লেভেল এটা কিন্তু মেনশন করতে হবে। এখানে আমরা সেম ভাবে আপনার যেটা আপনার সাথে এক্সাক্ট ম্যাচ করে সেটা দিবেন। আমি এখানে অনার্স দিলাম, অনার্স রেজাল্ট স্কেল 4 হবে, নরমালি 4ই হয়। যদি কেউ
ফাজেল বা কামেল করে থাকে সেক্ষেত্রে তাদের 4 স্কেল 5 হবে। তো আমি এখানে 4 দিয়ে ফিল আপ করতেছি। এখানে একটা সাবজেক্ট মেনশন করবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করছে। আমি দিলাম বাংলা। দেন পাসিং ইয়ারটাতেও অনেকের একটু কনফিউশন থাকে যে সার্টিফিকেটে দেখে যে রেজাল্ট পাবলিশ হয়েছে কবে অথবা রেজাল্ট দিছে যে সময়, সেই সময়টাকেই তারা বলে পাসিং ইয়ার হিসেবে করে, কিন্তু আসলে কিন্তু ওটা না। যদি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার সার্টিফিকেটে যে পরীক্ষার নাম সেখানে দেয়া থাকে যে কত সালে পাস করছেন, অথবা অনেক সময় আমরা যদি একটু দেখি ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট পাওয়া যায় কিনা। বিবিএস সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেটের ডেমো যদি পাই আমি একটু দেখাতে চেষ্টা করি। এখানে কোনো একটা সার্টিফিকেটের কপি দেখানো যাবে কিনা। এই যে দেখেন এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ করছে। এটার পরীক্ষার রেজাল্ট বা সার্টিফিকেট প্রিন্ট হয়েছে 17 সালে, বাট এটা কিন্তু দেখেন এখানে ফ্রম ইউনিভার্সিটি কত 2015। এই যে সালটা দেয়া আছে এটা কিন্তু পাসিং ইয়ার, ঠিক আছে, এইটা না, বা পরীক্ষা যে সাল হয়েছে সেটা না, এটা হচ্ছে পাসিং ইয়ার। আবার এসএসসি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও কিভাবে বুঝবেন, আমরা যদি এসএসসি সার্টিফিকেট দেখি, এসএসসি সার্টিফিকেট এই যে দেখেন এখানে এসএসসি সার্টিফিকেটটা এই যে দেখেন এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, এই যে এখানে দেয়া আছে, এটা হচ্ছে পাসিং ইয়ার। আছে এসএসসি ইন্টারমিডিয়েটে এখানে পাবেন। আর অনার্স এর ক্ষেত্রে আপনারা এই ফর্ম এর যে ডিটেইল লেখার ভিতরে এখানটাতে দেখবেন, ঠিক আছে। দেন আমরা এখানে পাসিং ইয়ার দিলাম 16 18 যেহেতু, তার মানে এখানে 22 হওয়ার কথা, অ্যাজ ইউজুয়াল 22 দিলাম। মানে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন সেটা, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তারা ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন, আদারওয়াইজ যারা ইউনিভার্সিটি দিবেন। কোর্স ডিউরেশন তো অনার্স হইলে সবসময় 4 ইয়ার কোর্স হয়। এর বাইরে যদি কারোর কোনো থাকে যে 5 ইয়ার্স এর পরে এমবিবিএস করলে 5 ইয়ার্স হবে, বা কেউ যদি ডিপ্লোমা করার পরে বিএসসি করে সেক্ষেত্রে সে হয়তো 3 ইয়ার হতে পারে। তা আপনার যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল অনার্স হলে আপনি 4 ইয়ার দিবেন। মাস্টার্স থাকলে জাস্ট এখানে একটা মাস্টার্সে চেক মার্ক করে অ্যাজ ইউজুয়াল ওইভাবে সেম ভাবে ফিল আপ করবেন। মাস্টার্সের এটাও খেয়াল করবেন যে আপনার এটা এমএ নাকি এমএসসি অথবা এমএসএস, এমকম, এমবিএ কোনটা হবে সেটা আপনার সার্টিফিকেটে দেখবেন। যেমন এখানে আছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ, সেম ভাবে যদি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হইতো তার মানে হচ্ছে এমবিএ। তো সেভাবে আপনারা এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। দেন স্কিল দিলেন, এখানে একটা সাবজেক্ট দিলেন। নর্মালি বাংলা, ইংরেজি এসব সাবজেক্টগুলো হচ্ছে এমএ। এখানে যেহেতু আগেরটা বাংলা দিয়েছি এটাও বাংলা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে পরবর্তী ইয়ারে নর্মালি হওয়ার কথা, তো সেই হিসাবে 23 এটা দিলাম। খুলনা ইউনিভার্সিটি 1 বছরের কোর্স, 1 বছরের বেশি হলে সেক্ষেত্রে আপনার 1 বছরের বেশি মেনশন করে দিন। এরপরে কোনো প্রফেশনাল ডিগ্রি থাকলে সেটাও দিতে পারেন, যদি না থাকলে নাই, তাকে জাস্ট ইয়েস করে আপনি এখানে সেই অনুযায়ী ফিল আপ করবেন। কোন কোর্সটা করা আছে, আপনাকে টিপি আছে কি না, বিটিপিটি আছে কি না, যে কোর্সটা আছে সেটা এখানে মেনশন করবেন। এক্সপিরিয়েন্স, কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে, বিশেষ করে যদি আপনার শিক্ষকতার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে মেনশন করতে পারেন। এটা আপনার জন্য একটা বেটার পয়েন্ট হিসেবে মার্ক করতে পারে। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্সটা ইয়েস করে নেবেন। দেন এখানে হচ্ছে কত দিনের এক্সপিরিয়েন্স বা কত বছরের এক্সপিরিয়েন্স সেটা আপনারা মেনশন করতে পারেন। এরপরে আপনার এখানে কোথায় কাজ করছেন প্রতিষ্ঠানে, এটা দেখছেন এখানে যে মেনশন স্যালারি আপনাদের বেসড যেগুলো আছে সেগুলো মেনশন করে দেবেন। এরপরে এখানে দিতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশন চাইছে, সেটা হচ্ছে বাংলায় আপনাকে বাংলায় আপনার নাম লিখবেন।
তো বাংলা ইউনিকোডে নাম লিখবেন। অনেকেই হয়তো বাংলা ইউনিকোডে নাম লিখতে পারেন না, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে নাম লেখা আছে আপনার নামটাকে কপি করে আপনি গুগল থেকে ট্রান্সলেট করে দিতে পারেন। translate.google.com এখানে যে আপনি এখানে ইংরেজিতে লিখবেন, আপনার বাংলা হবে ইংরেজি। এখানে যদি বাংলা না থাকে সেক্ষেত্রে এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা এখান থেকে বাঙালি সিলেকশন করে দেবেন। দেখেন এখানে নাম চলে আসবে, আপনাদের নাম। যখন আমি যদি এখানে লিখি রহিম, দেখেন এখানে নাম চলে আসছে। তো রহিম মিয়া, এই যে নাম চলে আসছে। তো এইভাবে এই নামটা জাস্ট কপি করে নিতে পারেন, এইভাবে সিলেক্ট করে কপি করতে পারেন। এখানে জাস্ট একটা ক্লিক করলেও কপি হয়ে যাবে। দিয়ে এখান থেকে এখানে নাম দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে দিলাম বাবা করিম মিয়া, বাবার নাম। এখানে খেয়াল রাখবেন প্রার্থীর নামের পরে কিন্তু মাতার নাম, আগে কিন্তু আমরা প্রার্থীর নাম দেন বাবার নাম, এরপরে হচ্ছে মায়ের নাম। এখানে মায়ের নামটা মাঝখানে আছে, এটা কি খেয়াল রাখবেন। আর হচ্ছে নাম তৈরি করে দিলাম, এরপরে হচ্ছে ঠিকানা। ঠিকানাটাও সেন্ড হবে বাংলায়, ঠিক আছে। লিখবেন ভিলেজ যেটা হবে সেটা, ঠিক আছে। ভিলেজ নেম, দেন হচ্ছে পোস্ট অফিস, এরপর আপনার থানা, আপনাদের যে ঠিকানা সেটা আপনি এখানে ইংরেজি লিখবেন, এইভাবে বাংলা হয়ে যাবে। দেন এখান থেকে বাংলা কপি করে দিন। এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার আপনি কোথায় আসলে পরীক্ষা দিতে আগ্রহী সেটা এখানে দিতে পারেন। ঢাকা, খুলনা, বরিশাল যেটা আপনি দিতে চান। তো আমি এখানে যেহেতু খুলনার ঠিকানা ইউজ করছি, আমি এখানে দিলাম খুলনাতে পরীক্ষা দিতে চাই। এখন ভ্যালিডেশন কোড, ভ্যালিডেশন কোড এখানে যা আছে সেটা অ্যাজ ইউজুয়াল এখানে লিখবেন। তো এই ধরনের কোডের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট সহজেই নির্ভুল করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা জাস্ট ক্লিক করে মাউসে ক্লিক করে চেপে ধরে রেখে এর উপরে যদি ছেড়ে দিই, তাহলে দেখবেন এখানে এটা HTTPS এর যে ইউআরএলটা সহ চলে আসছে। দেন এখানে একটা ক্লিক করে চেপে ধরে এখান থেকে যদি পিছন দিকে যাই, দেখেন এই যে সে কোডটা দেখা যাচ্ছে। কোডের আগ পর্যন্ত এটা সিলেক্ট করে কিবোর্ড দিয়ে মুছে দিতে পারি, ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে মুছে দিলাম। ক্ষেত্রে এটা আমার টাইপ করার যে ঝামেলাটা সেটা হলো না, প্লাস হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাও থাকলো না। এখন আমি দিলাম অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, আমি এটা জাস্ট কারেক্ট করবো। তো তার আগে আমি একটু চেক দিয়ে নিতে পারি যে আমি আসলে যেগুলো লিখছিলাম, যেগুলো লিখছি এই ডাটাগুলো ঠিক আছে। ডাটাগুলো আমি চেক দিয়ে নিচ্ছি, ডাটাগুলো চেক দিলাম। না বাবার নাম, জন্ম তারিখটা ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে, এই ইনফরমেশন গুলো সব ঠিক আছে কিনা, এগুলো সব চেক দিয়ে নিলাম। চেক দিয়ে দেখলাম হ্যাঁ ঠিক আছে। এখন আমি নেক্সট এ ক্লিক করব। তো তার আগে এটা চেক মার্ক করে দিয়ে নেক্সট। এখন আবার এখানে দেখেন প্রিভিউ করতে বলছে, আমি অ্যাপ্লিকেশনটা সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমি দেখলাম সব ঠিক আছে। এখন আমি ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করব। তো ছবির ক্ষেত্রে দেখেন বলা আছে 300x300 পিক্সেল হবে এবং সিগনেচার হবে 300x300 পিক্সেল। এই অনুযায়ী আপনাদের কিন্তু ছবি আর সিগনেচার কেটে নিতে হবে। তো আপনাদের যদি ছবি আর সিগনেচার এই অনুযায়ী কমপ্লিট করা না থাকে, সেক্ষেত্রে কিভাবে ছবি সিগনেচার এটা করবেন সেটা আমি অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, যে ফটোশপ না থাকলেও আপনি কিভাবে ছবি সিগনেচার রেডি করতে পারবেন চাকরির আবেদনের জন্য, সেটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো। তো এখানে আমি একটা ডেমো ছবি অলরেডি রেডি করে রাখছিলাম, সেটা দিয়ে সিম্পল পিকচার দেন সিগনেচার দিলাম।
এরপরে এখানে দেখেন একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ছবিটা অবশ্যই 100 কিলোবাইটের ভিতরে হইতে হবে এবং সিগনেচার কিন্তু 60 কিলোবাইটের মধ্যে হইতে হবে। এবং এখানে কিছু টিক মার্ক আছে, এনক্লোজ কি কি অ্যাটাচমেন্ট আপনি দিবেন সেটা আপনার এখানে টিক দিতে হবে। আপনি একটা ছবি দিচ্ছেন, আপনার অ্যাডমিট কার্ড দিবেন, আপনার হচ্ছে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, গ্রাজুয়েশনের সার্টিফিকেট, মাস্টার্স যদি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে মাস্টার্সের সার্টিফিকেট, এর পরে অন্য কোনো স্পেসিফিক যদি কোর্স পড়া থাকে, ডিপ্লোমা বা প্রফেশনাল সার্টিফিকেট, হায়ার ডিগ্রি সার্টিফিকেট, কোনো রিসার্চ পেপার আছে কিনা, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হ্যাঁ, ন্যাশনাল আইডি, মুক্তিযুদ্ধের ফটো থাকলে সেটা, আপনার যেটা আছে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, এটা তো অ্যাজ ইউজুয়ালি যাদের অন্য কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছেন সেই সার্টিফিকেট আছে এবং ন্যাশনাল আইডি কার্ড আছে, সেটা এগুলো চেক মার্ক দিয়ে রেডি করতে পারেন। সাথে বার্থ সার্টিফিকেটের কপিও দিতে পারবেন, তো সেক্ষেত্রে এটাও চেক মার্ক দিতে পারেন। দেন এখানে হচ্ছে আপনি ডিক্লারেশনটা এটা দিয়ে আপনি বলতেছেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশনগুলো আপনি ঠিকঠাকই দিয়েছেন, আপনি আসলে কোনো এখানে ফল্ট ইনফরমেশন ব্যবহার করেন নাই। এইভাবে আপনি এখান থেকে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে দেখেন আপনার একটা অ্যাপ্লিকেশন কপি রেডি হয়ে গেছে। এখানে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, তো আপনাকে পরবর্তীতে এই ইউজার আইডি ব্যবহার করেই কিন্তু আবেদন ফি আপনাকে পরিশোধ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন কপি কিন্তু পরবর্তীতে লাগবে। অবশ্যই এটি সুন্দরভাবে সংরক্ষণ করবেন। এটা আপনি যদি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে চান, জাস্ট এখানে প্রিন্ট বাটন ক্লিক করলে তার প্রিন্টের জন্য এটা অপশন চলে আসবে। এখানে আপনার প্রিন্টার যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্ট করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফ অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যে কোনো একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে এটাকে পিডিএফ বানায় রেখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিতে পারেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, তাইলেও এটা আমার পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। আর পেমেন্ট করবেন কিভাবে সেটা দেখার জন্য দেখেন এই কপিতেই এখানে দেয়া আছে ফার্স্ট এসএমএস ফরম্যাট, কিভাবে আপনাকে এসএমএস করতে হবে এবং সেই এসএমএসটা কোথায় করতে হবে। আপনাকে এক্সাম্পল কোড হিসেবে দিয়েছে কি বিপিএসসি, তারপরে আপনার ইউজার আইডি, দেখেন এই যে ইউজার আইডি এবং এই যে ইউজার আইডি সেম জিনিস, এবং এখানে যেটা দেওয়া আছে এই এক্সাম্পল হিসেবে যে কোডটা দেওয়া আছে এই পুরোটা হুবহু আপনি আপনার মোবাইলে টাইপ করবেন। টাইপ করার পরে এই 16222 এটাতে সেন্ড করবেন এবং ফিরতি আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেওয়া হবে। সেই মেসেজের ভিতরে এরকম একটা কোড থাকবে, হ্যাঁ, এবং একটা কোড থাকবে এবং সেখানেও আপনাকে স্পেসিফিকলি বলা থাকবে যে বিপিএসসি স্পেস ইএস স্পেস এই কোড, এখানে যে কোডটা ফার্স্ট এসএমএস এর সেই কোডটাই কিন্তু ওই এসএমএস এর ভিতরেই আপনাকে মেনশন করে দেওয়া থাকবে যে বিপিএসসি স্পেস ইএস স্পেস ওই কোড। এই হুবহু অপশনটা অর্থাৎ বিপিএসসি স্পেস ইএস স্পেস আপনি প্রথমে এসএমএস এর রিপ্লাইতে যে কোডটা পেয়েছেন সেই কোডটা দিয়ে 16222 তে এসএমএস সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। এবং অবশ্যই পেমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আপনার ফোনে রাখবেন এবং অবশ্যই কিন্তু এসএমএসটা টেলিটক সিম দিয়ে করতে হবে। দেখেন ফ্রম এনি টেলিটক প্রিপেইড মোবাইল, তো টেলিটক সিম দিয়ে করতে হবে। তো টেলিটক সিম যারা আছে তাদের টেলিটক সিমে আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন। ব্যালেন্সটা কত রাখতে হবে আমি একটু দেখি, এখানে কত আবেদন ফি রাখছে। প্রতিটা আবেদনের ক্ষেত্রে আবেদন করার সময় আপনারা এটা দেখে নিতে পারেন যে আপনার হচ্ছে কত পেমেন্ট করতে, কিভাবে কি সবকিছু আপনার ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকে। এই যে দেখেন 200 টাকা, 150 টাকা, 50 টাকা, তো 200 টাকা হচ্ছে আমাদের যে পোস্টটা, এই পোস্টের জন্য 200 টাকা আবেদন করা লাগবে আবেদন ফি। তো 200 টাকা আবেদন ফি পেমেন্ট করার জন্য অবশ্যই ন্যূনতম 210 টাকা মোবাইলে ব্যালেন্স রাখবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আপনারা চেষ্টা করেন নিজে নিজে আবেদনটি কমপ্লিট করার জন্য। ধন্যবাদ, আশা করছি বুঝতে পারছেন। যদি তারপরেও কোথাও কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।